প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো। বিদ্যুৎ সংকটে দেশবাসীর ভোগান্তিতে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। আসন্ন সংসদ অধিবেশনে 10 বছরের জ্বালানি পরিকল্পনা তুলে ধরার ঘোষণা। শিক্ষকদের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ চেষ্টায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান। রাজধানী ধানমন্ডি 32 নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 3 জনকে মারধর, 2 জনকে আটক। সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। আর্থ সামাজিক উন্নয়নে সবুজায়নে গুরুত্ব আরোপ। এবং তারুণের হাত ধরে দেশে 10,000 কোটি টাকার বাণিজ্যিক পেয়ারা বাগান। বিশাল বাজার ধরে রাখতে টেকসই আধুনিক বাজার ব্যবস্থায় গুরুত্ব আরোপ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। বিদ্যুতের জন্য দেশের মানুষের কষ্টের কথা উল্লেখ করে আন্তরিক দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দ্রুতই সমস্যার সমাধান হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রাজধানীতে দুস্থদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেছেন, ফ্যাসিবাদীদের দুর্নীতির কারণে দেশের এই অবস্থা। কয়েকদিনের মধ্যেই গ্যাস সংকটের সমাধান হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে 10 বছরের জ্বালানি পরিকল্পনা তুলে ধরবে সরকার। কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে রাস্তায় বিশৃঙ্খলা তৈরি না করে সংসদে পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাহুল রায় রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচি পালন করছে বিএনপি। দিবসটি উপলক্ষে গরিব দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ছিল রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে। এতে যোগ দেন বেগম খালেদা জিয়ার পুত্র প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এই উপস্থিত মজলিসের মধ্যে হাজার হাজার মানুষ তোমার দরবারে আমিন আমিন করতেছে। বক্তব্যে মা বেগম খালেদা জিয়ার দেখানো পথে চলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সাম্প্রতিক বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টর থেকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে, যাতে করে এই গ্যাস কূপের খনন নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষের হাতে থাকে। ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো, যাতে করে মানুষ কিছুটা হলেও স্বস্তি লাভ করতে পারে। কিছু রাজনৈতিক দলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সমালোচনা আর বিভ্রান্তি তৈরি না করে সমাধানের পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন। 2 দিন আগে দেখলাম একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে, গ্যাস দে, বিদ্যুৎ দে। হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? হারিকেন সামনে, পিছনে কিন্তু এরকম ফ্যান চলছে, তাদের পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। আগামী এই যে সংসদ 27 তারিখে শুরু হবে, এই সংসদে আমরা বাংলাদেশ সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব, সেই পরিকল্পনা। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই,
আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। পরে দুস্থ, অসহায় ও অসুস্থদের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। গণতন্ত্র পুনরুদ্ধারে আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন বিএনপির নেতারা। 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকীতে রাজধানীতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিলে মানুষের অধিকার আদায়ে আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন বক্তারা। মইনুল হাসানের রিপোর্ট। দেশের গণতান্ত্রিক অভিযাত্রার আন্দোলন সংগ্রামে আপসহীন এক নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও জনগণের কল্যাণে সারা জীবন কাজ করে যাওয়া মহান এই নেত্রীর 82তম জন্মদিনের কেন্দ্রীয় কার্যালয়ের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন। নেতারা বলেন, বেগম জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ফসল আজ দেশবাসী ভোগ করছে। আমার ক্ষুদ্র জ্ঞানে খালেদা জিয়াকে পরিমাপ করা সম্ভব না। তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। তাকে জীবন নাশের জন্য সব প্রচেষ্টার পরেও সবকিছু অতিক্রম করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে উনি উঠে এসেছেন। তার যে রাজনৈতিক চিন্তা, তার যে আপসহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন, সেখান থেকে তাকে বিস্তৃত করা যায়। বাংলাদেশের জনগণের হৃদয় হরণ করে তিনি জনগণের ভোটে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচন। বিএনপির মহাসচিব বলেন, বেগম জিয়া ছিলেন অকুতভয় এক নেতা, যিনি তার জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গ করেছিলেন। দীর্ঘদিন সংগ্রাম, লড়াই, নিজের প্রশ্নে আপোষ না করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, এই মহান নেত্রী আমাদের মাঝে আছেন। কিন্তু তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন দলের নেতাকর্মীরা। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের সময় অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে অবসর ভাতা পাচ্ছিলেন না। সরকার বিশেষ ব্যবস্থায় তাদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষকদের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের নতুন ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে অর্থাভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। রাহুল রায় রিপোর্ট। অনেকদিন ধরেই অবসর ও কল্যাণ সুবিধার ভাতা পাচ্ছিলেন না বেসরকারি শিক্ষকরা। হতাশাগ্রস্ত শিক্ষকদের সেই হতাশা দূর হলো। আবারও শুরু হলো অবসর ও কল্যাণ সুবিধার ভাতা প্রদান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত সমাজে আলো ছড়ানো শিক্ষকদের যেন আর দুর্ভোগে পড়তে না হয়, সেজন্য সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর দেখা যায় এই ফান্ডে পর্যাপ্ত অর্থের সংস্থান নেই। ফলে অবসরপ্রাপ্ত 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থার কথা চিন্তা করে সরকারকে বিশেষ ব্যবস্থাপনায় আজ অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা পরিশোধ করতে হয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়। এর আগে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালের সম্প্রসারিত 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হেলথ কার্ড সহ নানা উদ্যোগের কথা জানান সরকার প্রধান। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। এরই অংশ হিসাবে একদিকে দেশের প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ প্রাইমারি হেলথ কেয়ার ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। অপরদিকে বর্তমান সরকারের মেয়াদকালেই ইনশাল্লাহ পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে ইনশাল্লাহ। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। প্রধানমন্ত্রী শিশু স্বাস্থ্য ও শিশু শিক্ষার দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। সে সময় তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের সঙ্গে ছিলেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজধানী ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 3 জনকে মারধর করেছে জুলাই যোদ্ধা পরিচয় দেয়া একদল জনতা। 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফুল দিতে গেলে একজন সহ ওই বাড়ির সামনে থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। দুপুর 11:15 একজন রিকশা চালক ধানমন্ডি 32 নম্বরের প্রবেশমুখে তার রিকশায় বসে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। সে সময় জুলাই যোদ্ধা ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের সদস্য সচিব পরিচয় দেওয়া আ.ন.ম আয়াসের নেতৃত্বে বেশ কয়েকজন ওই রিকশা চালককে মারধর করেন। পরে ওই রিকশা চালককে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায় পুলিশ। আয়াসের অভিযোগ, ওই রিকশা চালক যুবলীগের একজনকে ভিডিও পাঠাচ্ছিলেন। রিকশা চালককে মারধরের সময় জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে সেখানে থাকা আরেক ব্যক্তিকে মারধর করা হয়। এছাড়াই 15 আগস্ট উপলক্ষে সিঙ্গারা বিক্রি করার অভিযোগে মারধর করা হয় আরেক ব্যক্তিকে। আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলবে না, আপনি এটা মব না, আপনি ফেসিস্টের লোকজন আমাদেরকে মেরে ফেলবে, আমাকে হুমকি দিবে, রাস্তায় পিটাবে, ওইটা মব হবে না। আর তাদেরকে অবশ্যই আমাকে কয়েকদিন আগে যে পিটায় ঢাকা মেডিকেলে আহত করলো তখন কইছিলেন। থ্যাংক ইউ। পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে উল্লেখ করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করার কথা জানায় পুলিশ। আমরা নিরাপত্তার খাতিরে এখানে নিরাপত্তা আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত আছি। আমাদের দেশে সবকিছুই স্বাভাবিক প্রক্রিয়া আছে, কোনো সমস্যা নেই, স্বাভাবিক সব স্বাভাবিক। এর আগে সকাল 10:15টার দিকে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। হাজারীবাগের একটি প্রতিষ্ঠানে কর্মরত অর্ণব কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবারে সরকারের 180 দিন। নির্বাচনী ইশতেহারে অর্থনীতি পুনরুদ্ধার থেকে শুরু করে সীমিত আয়ের মানুষদের সুরক্ষা এবং রাষ্ট্রীয় কাঠামোতে বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। বিশ্লেষকরা বলছেন, প্রথম 6 মাসে বিএনপি সরকার মৌলিক অধিকারগুলো সুনির্দিষ্ট করার ক্ষেত্রে সফল। তবে সাধারণ মানুষ এখনও সুফল পেতে শুরু করেনি। সরকারের 180 দিন নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ। রিপোর্টে জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। 6 ফেব্রুয়ারি 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার দেয় বিএনপি। সবচেয়ে গুরুত্ব পায় নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ড। ছিল স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া খাতকে ঢেলে সাজানো, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বাড়ানো, খাল খনন,
বৃক্ষরোপণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী দেওয়ার পরিকল্পনা। ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাকে প্রধান অগ্রাধিকার হিসেবে ঠিক করে বিএনপি সরকার। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছে। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়। প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু, বৃক্ষরোপণ, খাল খনন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের ভাতা কার্যক্রম শুরু করেছে সরকার। বিশ্লেষকরা বলছেন, সরকারের মাত্র শুরু, অনেক কাজ এখনো বাকি। কিছু কিছু জনতুষ্টিমূলক কর্মসূচি ঘোষণা করেছিল, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণের কথা। উৎপাদনশীলতা বৃদ্ধিতে এগুলোর ইফেক্ট তো অনেক লং টার্ম। গুড ইন্টেনশন তিনি শো করেছেন, কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উনি কিছু ভালো কাজের উদ্যোগ হাতে নিয়েছেন। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে মব সহিংসতায় অনেকটাই ভেঙে পড়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা। সে পরিস্থিতি কেটে গেলেও জননিরাপত্তার মতো বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ। গভর্নমেন্ট কিন্তু সামাজিক প্রণোদনা নিয়ে সে ম্যানিফেস্টো তৈরি করছে, সেটি বাস্তবায়ন করছে, এটা একটা পজিটিভ জায়গা আছে। কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল সেটা প্রপারলি হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেমন অস্থিতিশীল একটা মব ভাইলেন্স হয়েছে, ওই তুলনায় আফেক্টিভভাবে এই সরকারের সময় কিন্তু এটা কমেছে। এটা ক্রেডিবিলিটি সরকারকে দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনার কথা সরকারকে প্রচারে সুবিধা দিলেও নির্বাচনে পাওয়া ব্যাপক জনসমর্থন ধরে রাখতে নজর দিতে হবে যথাযথ বাস্তবায়নে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সাতক্ষীরায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ইস্টার্ন ব্যাংকের সহায়তায় উপকূলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় কুইজ ও পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং আর্থসামাজিক উন্নয়নে সবুজায়নকে বড় পরিবর্তনের ভিত্তি হিসেবে দেখছেন পরিবেশবাদীরা। বিস্তারিত আফরোজা হাসির রিপোর্টে। বৈচিত্র্যময় প্রকৃতির উপকূলীয় জনপদ সাতক্ষীরা। একদিকে অবারিত সবুজ সুন্দরবন, অন্যদিকে কপোতাক্ষ, ইসামতি, খোলপেটুয়া ও যমুনা নদীর বিশাল জলরাশি। যেন রং তুলির আঁচড়ে প্রকৃতির মনোরম ক্যানভাস। তবে প্রকৃতির এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে করুণ বাস্তবতা। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্রমবর্ধমান ঝড়, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ উপকূলবাসীর জীবনে বয়ে আনে কঠিন চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় উপকূলে নিরাপদ আবাস নিশ্চিতের প্রত্যয়ে ইস্টার্ন ব্যাংকের সহযোগিতায় সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যাপক সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সাতক্ষীরা জেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ম্যানগ্রোভ বন ও উপকূলীয় অঞ্চলের গাছপালা জলোচ্ছ্বাস, ঝড় ও সাইক্লোনের প্রভাব প্রায় 40 থেকে 70% পর্যন্ত হ্রাস করতে পারে। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরায় উপকূলীয় সুরক্ষা এবং লবণাক্ততা প্রভাব মোকাবেলায় বেশি বৃক্ষরোপণ জীবন রক্ষাকারী একটি পদক্ষেপ। আসুন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এই জেলার উপকূলে সবুজের বেষ্টনী তৈরির মাধ্যমে একটি নিরাপদ ও টেকসই জেলা হিসাবে গড়ে তুলি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজায়ন উৎসবকে ঘিরে পরিবেশ রক্ষার অঙ্গীকার উপকূলীয় অঞ্চলের 5টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর। আগামী দিনের সচেতন প্রজন্ম গড়তে পাঠ্য বইয়ের পাশাপাশি প্রকৃতির পাঠে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। গাছ কি উপকার করে, গাছ রোপণ কেন দরকার, অক্সিজেন ছাড়াও জীবন ধারণের জন্য আরো যেসব জিনিস প্রয়োজন তা আমরা গাছ থেকে পেয়ে থাকি। সবুজ অভিযাত্রায় শিক্ষার্থী ও তরুণদের কার্যকর অংশগ্রহণের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনরা। গাছ শুধু আমাদেরকে অক্সিজেন দেয় না, গাছের পাতা, কাণ্ড, মূল এটাই ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। প্রত্যেকটি
জায়গাতেই যদি বৃক্ষরোপণ কর্মসূচি হতো বা পরিচালনা করা যেত, অনেক গাছ আমরা লাগাতে সক্ষম হতাম। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে এবং তোমার শিক্ষকদেরকে সাথে নিয়ে তোমরা সেই বৃক্ষরোপণ কর্মসূচিটা চালিয়ে যাবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, গ্রামীণ সড়কের দুই পাশে রোপণ করা হয় নানা জাতের গাছের চারা। যে বৃক্ষরোপণের যে সচেতনতা, সেইটা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের কুইজ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে তাদের সচেতনতা। উপকূলীয় অঞ্চলের অবহেলিত এলাকায় বৃক্ষরোপণ যে কর্মসূচি গ্রহণ করেছে, এই জন্য প্রকৃত জীবনকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশ সংরক্ষণে ইবিএল এর যে অঙ্গীকার, সেটা তারই একটা বহিঃপ্রকাশ। গাছগুলো বড় হয়ে গেলে এখানের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। উপকূলীয় জনপদের সুরক্ষায়, সবুজায়নে তরুণ প্রজন্মের ছোট্ট অঙ্গীকারই একদিন হয়ে উঠবে বড় পরিবর্তনের ভিত্তি। আর তাদের হাত ধরেই নিশ্চিত হবে সবুজ শ্যামল জীববৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশ। আফরোজা হাসি, চ্যানেল আই। দেশে বহু তরুণের হাত ধরে গড়ে উঠেছে নতুন নতুন বাণিজ্যিক পেয়ারা বাগান। সব মিলিয়ে পেয়ারার বাজার এখন প্রায় 10,000 কোটি টাকার। তবে এই বিশাল বাজার ধরে রাখতে প্রয়োজন মূল্য সংযোজন, সংরক্ষণ ও টেকসই আধুনিক বাজার ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ময়মনসিংহের ভালুকার গাবুদিয়া গ্রামের শিক্ষিত তরুণ সরওয়ার্দী পলাশ চাকরি ছেড়ে কৃষিতে যুক্ত হয়ে আত্মনির্ভরশীল হতে 1 একরের বেশি জমিতে গড়ে তুলেছেন পেয়ারার বাগান। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে থাই 12 মাসি জাতের পেয়ারার সারা বছর উৎপাদন ধরে রেখেছেন তিনি। এতে আশানুরূপ ফলন এবং আয় দুটোই হচ্ছে। শারীরিক অসুস্থতার পরে আর কি আমি জবটা শিফট করে আমি কি করব, তখন আমি এই কৃষির মধ্যে আর কি ইনভলভ হলাম। এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো ইনকাম হচ্ছে। বাগানে গ্লোবাল গ্যাপের নীতিমালা অনুসরণে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। নিরাপদ খাবারকে আমরা গুরুত্ব দিয়ে পলাশ সাহেবের এই বাগানকে আমরা উত্তম কৃষিচর্যা বা গ্যাপের আওতায় নিয়ে এসেছি। এর জন্য আমরা যা কার্যক্রম সবগুলো হাতে নিয়েছি। আধুনিক প্রযুক্তির পাশাপাশি উন্নত বাজার ব্যবস্থা এবং সংরক্ষণ সুবিধা নিশ্চিত করার দাবি এই তরুণ উদ্যোক্তার। পেয়ারা থেকে অনেক ধরনের আচার তৈরি করতে পারি, অন্যান্য খাবার তৈরি করা যায়। দেশের বাইরে আমরা ভ্যালু অ্যাড করতে পারেন, তাই তো? জি স্যার। সরকার সেদিকে যদি সুষ্ঠু নজর দেন তাহলে কৃষকরা অনেক উপকৃত হবে, আমরা অনেক উপকৃত হব। সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের ঘাটতিতে প্রতি বছর বিপুল পরিমাণ ফল নষ্ট হয়। এই অপচয় রোধ করে পেয়ারার সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত কার্যকর সরকারি উদ্যোগ প্রয়োজন। চাকুরি নয়, কৃষি সফলতা এনে দিয়েছে এই তরুণের। পরিবারের অসম্মতির পরেও এই স্বাবলম্বিতা আজকে তাকে নতুন পথ এবং উদ্যোক্তায় পরিণত করেছে। এই তরুণের আকাঙ্ক্ষা সরকার যদি তাদেরকে আরও অনেক পৃষ্ঠপোষকতা করে এবং তাদের এই উৎপাদিত পণ্যগুলোকে যদি বিদেশে রপ্তানির সুযোগ করে দেয়, তাহলে বাংলাদেশে অনেক উদ্যোক্তা তৈরি হবে এবং তারা পাবে সতেজ বিষমুক্ত শাকসবজি, ফল ফলাদি। ময়মনসিংহের ভালুকার গোপদিয়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টা সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। বন্ধুত্ব শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত। ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের উপর প্রতিষ্ঠিত। সকালে হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ভারতের 80তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলন করেন দীনেশ ত্রিবেদী। এ সময় হাইকমিশনের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বাংলাদেশে বসবাসরত ভারতের নাগরিক ও বাংলাদেশের বিভিন্ন খাতের আমন্ত্রিত অতিথিরা ছিলেন। বক্তৃতায় বাণিজ্য, যোগাযোগ ও নিরাপত্তা, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ছে বলে জানান হাইকমিশনার। পরে পড়ে শোনান ভারতের রাষ্ট্রপতির বক্তব্য। The future, let us reaffirm our commitment, India's continued progress, unity and prosperity. Let us also continue to nurture the exceptional bonds of friendship between India and Bangladesh, working hand in hand toward shared prosperity. কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ডিসেম্বরের রাজধানীতে মহাসমাবেশে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়ত বাংলাদেশ।
রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে বক্তারা বলেন, আগামী দিনে সরকার ও বিরোধী দল কাদিয়ানীদের অমুসলিম ঘোষণায় এগিয়ে না আসলে মুসলিম সমাজ নিজেরাই তাদের ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা অভিমুখে লং মার্চ এবং সংসদ ভবন এলাকা ঘেরাও করে অবস্থান নেয়ার ঘোষণাও দেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী। যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার এই দাবি আদায়ে অব্যাহতভাবে গাফিলতি করা হয়, তাহলে বৃহৎ কর্মসূচির মাধ্যমে, আমিরে হেফাজত বলেছেন অহিংস কর্মসূচির মাধ্যমে, আমরা বলছি প্রয়োজনে রাজধানী ঢাকা অবরুদ্ধ হবে, অচল হবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে এ পর্যন্ত 47 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ঘরবাড়ি, অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা BMKG জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর 4:58 আঘাত হানে। এর উৎপত্তিস্থল মাটির 15 কিলোমিটার গভীরে। এরপর বেশ কয়েকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভূমিকম্প আঘাত হানার পর ফ্লোরেস দ্বীপের বেশ কয়েকটি এলাকায় 3 ফুট উচ্চতার সুনামি আঘাত হানে। উপকূলে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনাম আরও একবার। বিদ্যুৎ সংকটে দেশবাসীর ভোগান্তিতে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। আসন্ন সংসদ অধিবেশনে 10 বছরের জ্বালানি পরিকল্পনা তুলে ধরার ঘোষণা। শিক্ষকদের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ চেষ্টায় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান। রাজধানী ধানমন্ডি 25 নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 3 জনকে মারধর, 2 জনকে আটক। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবে বৃক্ষরোপণ ও বিতরণ। আর্থ সামাজিক উন্নয়নে সবুজায়নে গুরুত্ব আরোপ। এবং তারুণ্যের হাত ধরে দেশে 10,000 কোটি টাকার বাণিজ্যিক পেয়ারা বাগান। বিশাল বাজার ধরে রাখতে টেকসই আধুনিক বাজার ব্যবস্থায় গুরুত্ব আরোপ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি।